নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মারাশলি পর্ব ৮। শুরুতেই প্রথমে দেখা যায় মাহুর হাসপাতালে প্রবেশ করেছে এবং সে শিরিনের কাছে গিয়ে প্রথমে জিজ্ঞেস করে জেলিশ কেমন আছে। পর সে জানায় জেলাল সাবাসকে নিয়েও ঘর থেকে বেরিয়ে গেছে বন্দুক ধরে। মাহুর শিরিনকে এটাও জানায় যে সে সেই জায়গা তো দেখা করতে গেছে যেখানে সে তার বন্ধুদের সাথে প্রতি মাসে দেখা করে। তাদের কারো নাম্বার কি তার কাছে আছে? শিরিন জানায় জেলাল তাকে সেই বিষয়ে কিছু বলে না। ও জানায় সে জেলালকে ফোনে পাচ্ছে না। তার বন্ধুদের নাম্বার কি শিরিনের কাছে আছে? শিরিন বলে না, তার কাছে নেই। টুরেল বাড়িতে দিলশাদ জানায় খুবই ভালো হয়েছে তার ছেলে ওগাস ঘরে বন্দি ছিল, সে কিছুই বুঝতে পারেনি। জেলালের তরফ থেকে কি সাবাসের ব্যাপারে কোনো নিউজ পাওয়া গেছে? ইলহান জানায় না, কিছুই পাওয়া যায়নি। খুব ভালো হয় সে যদি সাবাসকে গুলি মেরে দেয় মাথায়। ইরুজান জানায় যেভাবে সাবাস ঘরে ঢুকে রেড করে সবাইকে ভয় দেখালো সে নিজে খুব ভয় পেয়ে গেছিল। উত্তরে ইলহান বলে থেকে হালকা ক্রাইম হয়তো সে সেটাই করেছে আজ পর্যন্ত। তখনই ঘরে আজিজ এসে সাদিককে ডাকে এবং ডেকে বলে ওর হাসপাতালে জেলিশের পাশে আছে, মানে কিছু লোক নিয়ে যেতে, কিন্তু তাকে তাড়াতাড়ি ফিরিয়ে আনতে। সেখান থেকে ঠিক আছে বলে বেরিয়ে যায়। এদিকে ইলহান ঘর থেকে বেরোলে তার পেছনে গিয়ে জিজ্ঞেস করে যদি মারাশলিকে হতে হয় সাবাসকে মেরে তাহলে কি হবে? তোরে ইলহান বলে ঠিক তার পাশের কবরেই আমরা ওজানকে চাপা দেবো। ইলহান দিলশাদকে জানায় ওজানের যারা বন্ধু যারা তাকে প্রোটেক্ট করছে তারা যদি নরকে যায় তাহলে সে খুব তাড়াতাড়ি কোম্পানি ফেরত নিয়ে নেবে। সে জানায় ওজানের সাথে কিছু না করতে, তাকে না মারতে। ইলহান বলে সে ওজানকে নিয়ে এত অবসেসড হয়ে আছে কেন। দিলশাদ ইলহানকে জানায় ওজান যদি মারাও যায় সে চাইবে এই কাজটা যেন ইলহান কখনোই না করে। ইলহান জানায় সে ভীষণ রেগে আছে এবং সে যদি সারা জীবন এই কাজের জন্য জেলেও যায় চেষ্টা করবে ওজানকে তাদের জীবন থেকে বের করে যেতে পারে। সে দেখানো হয় সাবাস হাসপাতালের বেডে শুয়ে কাঁদছে এবং কাঁপছে, দেহে সিরিয়াস ক্ষত সৃষ্টি হওয়ার জন্য। চিকিৎসারত ডাক্তার বলে তাকে একটু শান্ত থাকতে, কারণ তারা তার সাহায্য করারই চেষ্টা করছে। এর পরের দৃশ্য দেখানো হয় ফ্ল্যাশব্যাকে, যেখানে সাবাসের ছোটবেলায় এখানে কিছু দুষ্টু বাচ্চারা সাবাসের গায়ে সত্যি ক্ষত সৃষ্টি হয় নাকি রোদের জন্য তা দেখার জন্য তাকে জোর করে একটা গ্রাউন্ডে বন্ধ করে দেয় তো সৃষ্টি দেখার জন্য। সাবাস রোদে পড়ার কষ্টে জ্ঞান হারালে সেই বাচ্চাগুলো তখন গ্রাউন্ডে ঢুকে ডাকাডাকি করে দেখতে থাকে, কিন্তু সাবাস আর ওঠে না, সে জ্ঞান হারিয়ে ফেলে টোটালি। বাচ্চাগুলো সেখান থেকে তার জ্ঞান হারানোর অবস্থা দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। সাবাস সেখানে রোদে পুড়তে থাকে শুয়ে। সাবাসকে হাসপাতালের বিছানায় বেদনায় কষ্ট পেতে দেখে ডাক্তার বলে নার্সকে যে সেডাটিভ দিয়ে তাকে শান্ত করতে। দৃশ্য দেখায় জেলাল পুলিশ কাস্টাডিতে এবং পুলিশরা তাকে কিছু প্রশ্ন করছে। পুলিশরা জেলালকে বলে সেদিকে কনসার্টে অ্যাটাকের পর এবং তার মেয়ে গুলি লাগার পর সে তাদের হয়ে ইন্টেলিজেন্সে কাজ করছে। জেলাল উত্তরে জানায় হ্যাঁ। আবার পুলিশের লোকেরা জিজ্ঞেস করে কাকে মারার জন্য অ্যাটাক করা হয়েছিল সে কি জানে? উত্তরে জেলাল বলে হ্যাঁ, মেহমেদ ইনচেকে। লোকেরা জিজ্ঞেস করে মেহমেদ ইনচেকে সে কি জানে? জেলাল জানায় সে জানে না মেহমেদ ইনচেকে। সে লোকেরা জানায় সে তার মতোই ইন্টেলিজেন্সের একজন লোক ছিল এবং টুরেল পরিবারের গূঢ় রহস্য বের করতে যাচ্ছিল, তার জন্যই তাকে মরতে হয়েছে। সে লোক বলে বাকি কিছু কনসার্টে এই জন্য অ্যাটাক করা হয়েছিল যাতে বুঝতে না পারে যে মোহাম্মদ ইনচেকে তারা মারতে চাইছে। সত্যি তো? উত্তরে জেলাল বলে হ্যাঁ, কথাটা সত্যি। সে লোকেরা জানায় তাহলে সে রিভেঞ্জের ইয়েতে কেন মেতে উঠলো এর সাথে হওয়া দুর্ঘটনার কারণে? জেলাল জানায় তার মেয়ে তার কাছে সবকিছু, সে তার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। সে লোক জানায় একদমই না, সেই এগ্রিমেন্টটা যেটা তার সাথে পুলিশের লোকেরা তৈরি করেছিল সেটা তার সবকিছু। পুলিশরা আরো জানায় যে দীর্ঘদিন ধরে জেলাল সেই পরিবারের প্রত্যেকটা সদস্যের উপর নজর রেখে চলেছে, তাদের টিকুচিকুষ্টি তৈরি করছে। আর এসবের পেছনে আসল মাথাকে এইটা জানার জন্যই পুলিশ তাকে হায়ার করেছে। সে লোকেরা আরো জানায় তারা তার রাগের জন্য 3 বছরের এই অপারেশনটা কোনোভাবেই স্যাক্রিফাইস করতে পারবে না। আর কোনোভাবেই সৈনিকের দলে নেই, সে আর সোলজার নেই, তাই তাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে। আর টুরেলরাই একমাত্র অধিকারী এই অ্যাটাক এবং তার উপরের মাথার পেছনে রহস্য বের করার জন্য, তাই তাকে সেখানে থাকতে হবে শান্ত। দৃশ্যে দেখায় ওজান টুরেলদের অফিসে এবং একজন কর্মীকে একটা কার্ড দেখে জানাচ্ছে যে তার নামের পাশে সিও লেখাটা খুবই ছোট, যেটা ঠিক মতো পড়া যাচ্ছে না, তাই সেটা তাকে ফিক্স করতে। আর তখনই ঘরে ইলহান এসে উপস্থিত হয়। ওজান ইলহানকে দেখা মাত্রই জিজ্ঞাসা করে এটা কি কোনো সময় হলো কাজে আসার তার? ইলহান বলে ওজানকে খুব শীঘ্রই আবার সব পাল্টাতে চলেছে। ইলহান ওজানকে জানিয়ে দেয় তার দিন তার সময় সব শেষ। জেলাল সাবাসকে তুলে ধরে নিয়ে গেছে তার মাথায় বন্দুক ঠেকিয়ে এবং এতক্ষণে হয়তো মেরে তাকে কোনো মরার জায়গা ফেলেও দিয়েছে। ওজান ইলহানকে বলে সে মিথ্যে কথা বলছে, এরকম কিছুই হয়নি। ওজান কল করতে শুরু করে। ইলহান বলে তার বস যদি তার কল না ধরে কি হবে? উত্তরে ওজান বলে ঠিকই ধরবে, পরে ধরবে, এখন হয়তো সে ব্যস্ত আছে। দৃশ্যে দেখায় নিভজেদ আর জেলাল জেলিশের হসপিটালের সামনে এসে দাঁড়িয়েছে এবং জেলাল নিভজেদকে কিছু কথা বলছে। নিভজেদকে জানায় সমস্যা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়, তাকে গ্রাস করে একদম, মৃত্যুই সবকিছু শেষ এখানে। জেলাল তাকে জিজ্ঞেস করে সে কি এইসব বিষয়ে জানে? উত্তরে নিভজেদ বলে না, এইসব বিষয়ে সে কখনোই জানে না, সে এইসব বিষয়ে কখনো সাফার করেনি আগে।
নেবজেদকে গাড়িতে সেখানে বসিয়ে ভেতরে দেখা করতে চলে যায় তার মেয়ের সাথে। হাসপাতালের ভেতর মাহুর অপেক্ষা করছে জেলালের জন্য এবং সাদিক তাকে বলছে অনেকক্ষণ ধরে আজিজ তাকে কল করছে এবং তাকে ডাকার চেষ্টা করছে, কিন্তু সে যেতে চাইছে না কেন। মাহুর বলে জেলাল আগে চলে আসুক, সে দেখে নিক, ঠিক আছে, তারপর সে যাচ্ছে। সাদিক বলে যদি জেলাল না আসে তার সাথে যদি কিছু হয়ে থাকে। সাদিককে পার্কিং লটে অপেক্ষা করতে বলে এবং বলে সে ডেকে নেবে তাকে তার যখন কাজ হয়ে যাবে। মাহুর মারাশলিকে দেখে তার কাছে ছুটে এসে জিজ্ঞেস করে সে কিছু করেনি তো সাবাসকে, আর সে নিজে ঠিক আছে তো। তোরে জেলাল বলে ঠিক আছে, কিন্তু তার মেয়ে জেলিশ কেমন আছে আর ডাক্তার কি তাকে সরানোর কথা বলে দিয়েছে। উত্তরে মাহুর বলে তার সাথে ডাক্তারের কথা হয়ে গেছে, সে সাবাসের সাথে কি করেছে। উত্তরে জেলাল বলে সে পরে কথা বলবে। সে তার মেয়ের ঘরের সামনে চলে যায়, দরজা খুলে দেখে জেলাল ঘরে জেলিশের সাথে খুব কথা বলার চেষ্টা করে, কিন্তু জেলিশ তার বাবার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়, কোনো কথাই বলে না। বলে যে ডাক্তার বলেছে তাকে সরাতে পারে এখান থেকে, সে যেহেতু ছিল না তাই তার সাথে কথা বলা হয়ে ওঠেনি। পুরো জানিয়েছে যে সাবাসকে সে তুলে নিয়ে গেছে। মিস শিরিনও চিন্তাতেই ছিল। মিস শিরিনকে জ্বালায় তার মেয়ের পোশাক পরিবর্তন করতে সে ডাক্তারের সাথে কথা বলে আসছে। জেলাল কেবিন থেকে বেরোলেই মাহুর আবার তাকে প্রশ্ন করে সে তার জন্য কতক্ষণ অপেক্ষা করছে সে কি জানে। সে শুধু একটা কথাই জানতে চায় যে সে সাবাসের কোনো ক্ষতি করেছে কিনা। মাহুরকে বলে সে কিছু করুক আর না করুক এটা তার কাছে এত গুরুত্বপূর্ণ কেন। তোরে মাহুর বলে কিছু করুক না করুক সেটা গুরুত্বপূর্ণ নয়, সে তার কাছে গুরুত্বপূর্ণ। সাবাসকে মারলে সাবাসের লোকেরা তাকে ছাড়বে না কোনোভাবেই, সে জেলে যাবেই। মাহুর আবার জেলারের কাছে জানতে চায় যে সে সাবাসকে মেরেছে কিনা। উত্তরে জেলাল বলে না, সে মারেনি, সে তাকে রোদে পোড়ার জন্য ছেড়ে দিয়েছে। তারা শুনেই নিশ্চিন্ত হয়ে মাহুর তাকে জড়িয়ে ধরে শান্তিতে। এর পরবর্তী দৃশ্যে দেখায় সাবাসের লোক সুয়াত একজনের সাথে দেখা করতে গেছে অজানা। সেই ব্যক্তিটির গাড়িতে উঠে বলে সে কি তাকে নির্দেশ দিয়ে হসপিটালে জেলিশের কেবিনে মাহুর জেলিশকে পোশাক পরিয়ে দিয়ে বলে যে সে কি তাদের সাথে যেতে পারে। বলে নিশ্চয়ই সে যেতে পারে, কারণ জেলিশ তাকে খুবই পছন্দ করে। মাহুরা জেলিশ রুম থেকে বেরিয়ে গেলে মিস শিরিনকে বলে যেই কাজগুলো তার দায়িত্বের মধ্যে নয় সেই কাজগুলোর দায়িত্ব পালন তাকে না করতে। মিস শিরিন জানায় সে এমন কি বা করলো। গাড়ি করে করে ওজান যেতে যেতে সে লোক সুয়াদকে কল করে জানতে চায় সাবাস ঠিক আছে কিনা। তাকে জানায় সাবাস একদম ঠিক আছে, তার কোনো ক্ষতি হয়নি, সে একটু অস্বস্তিতে পড়ে গেছিল এবং তার জন্য সে হাসপাতালে ছিল, এখন সে একদমই ঠিক আছে। এর পরবর্তী দৃশ্যে দেখায় হাসপাতাল থেকে সকলে বাড়ি চলে এসছে এবং জেলাল মিস শিরিনকে জানায় তার সারাদিন অনেক খাটনি গেছে, তাকে বাড়ি চলে যেতে। সাদিককে জানিয়ে বলে যে তাকে বাড়ি চলে যেতে, সে জেলিশের পাশেই থাকতে চায়। উত্তরে সাদিক বলে তার বাবা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, সে তাকে কি বলবে। আবার বলে তাকে ফিরে যেতে, মেয়েটা অসুস্থ, সে তার সাথেই থাকতে চায়। সাদিক বলে সে কি আজিজকে মিথ্যে কথা বলবে। মাহুর বলে এক রাতের জন্য একটু মিথ্যে কথা বলতেই পারে সে। বাবাকে জানিয়ে দিতে সে স্টুডিওতে বা হসপিটালে আছে। সাদিক রাজি হয় এবং সেখান থেকে চলে যায়। ঘরে মাহুর জেলালের মিলিটারিতে থাকার সময় ছবিগুলো দেখছে এবং তখন জেলাল তার সামনে গেলে মাহুর তাকে জিজ্ঞেস করে তার বন্ধুরা কেমন আছে যার সাথে সেদিন দেখা হয়েছিল, তাদের সাথে কি সে প্রতি মাসে এক জায়গাতেই দেখা করে। জেলাল বলে হ্যাঁ সেরকমই হয়। জানতে চায় পরবর্তীতেও আবার দেখা হবে, তাহলে তাকে যেন সে নিশ্চয়ই নিয়ে যায়। উত্তরে জেলাল বলে হ্যাঁ ঠিক আছে, সে নিশ্চয়ই নিয়ে যাবে সম্ভব হলে। সাদিক বাড়ি গিয়ে আজিজকে মাহুরের হসপিটালে থাকার বিষয়টা জানায়। উত্তরে আজিজ বলে মেয়েটা কি এখনো ঠিক হয়নি যে জেলিশ মাহুরকে ওখানে থাকতে হচ্ছে জেলিশের পাশে। উত্তরে সাদিক বলে ডাক্তার কি বলেছে সে ঠিক মতো জানে না। তাকে জিজ্ঞেস করে মারাশলি কি সেখানে আছে। সাদিক জানায় সে যখন বেরিয়ে আসছিল সে মারাশলিকে সেখানে দেখেনি। দুজন জানায় মাহুর যদি মারাশলিকে বা জেলিশকে না ছাড়ে সে একদমই অবাক হবে না। সেখান থেকে সাদিককে চলে যেতে বলে। ফিরোজানকে বলে সে এভাবে প্রেডিকশন কেন আগে থেকে করতে থাকছে, সে সঠিকভাবে কি বা বলতে চাইছে। উত্তরে ফিরোজান বলে সে আগেও বলেছে সে কি বলতে চাইছে, সে এতটা অন্ধ কিভাবে হতে পারছে, সে দেখতে পাচ্ছে না সে তার মেয়ে মারাশলির সাথে প্রণয়ে আবদ্ধ হচ্ছে। আজিজ বলে এরকম কিছুই না, অনেকবার প্রাণ বাঁচিয়েছে মারাশলি, তাই সে তার মেয়ের দেখভাল করে তার ঋণ শোধ করছে। পরের দৃশ্যে ওজান আসে টুরেল বাড়িতে, যেখানে হলে সবাই বসেছিল। সে সকলকে জানায় একটা খুব ভালো নিউজ আছে সবার জন্য। উত্তরে আজিজ বলে যাক, এতক্ষণে একটা ভালো নিউজ অন্তত শোনা যাবে। ওজান জানায় আজিজকে অ্যাকচুয়ালি নিউজটা ইলহানের জন্য খুব ভালো এবং তাকে কথা বলার জন্য বাইরে নিয়ে সে দেখায় অসুস্থ সাবাস হাসপাতালের বিছানায় শুয়ে এবং সেখানে তার কলিগ সুয়াদ তার কাছে কথা বলতে আসে। সুয়াদকে দেখি সাবাস জিজ্ঞেস করে মারাশলিকে কি খুঁজে পাওয়া গেছে। উত্তরে সুয়াদ বলে না, আগে সে সুস্থ হয়ে উঠুক তারপর সব দেখা যাবে। উত্তরে সাবাস জানায় সে মারাশলিকে জ্যান্ত পুড়িয়ে মারবে। সুয়াদ বলে সে নিজে পুড়ে গেছে, আগে সে সুস্থ হোক, তারপর সব বাকি ভাবা যাবে। সাবাসকে জিজ্ঞেস করে তার কি কিছু লাগবে। উত্তরে সাবাস বলে সে যা চেয়েছে তা বলেই দিয়েছে। কেবিনের বাইরে বেরিয়ে তার একজন গার্ডকে জানিয়ে দেয় আবাস সুস্থ হয়ে উঠলে তাকে যেন জানাতে না ভুলে। আবাস যদি হসপিটাল থেকে চলেও যায় সে যেন তাকে কোনোভাবেই না ছাড়ে, টু দা পয়েন্ট তাকে সবকিছুর ইনফরমেশন দিতে থাকে। এদিকে টুরেল বাড়ির বাগানে ইলহান আর ওজান তর্ক করতে থাকে আর ফিরোজান তাদের ভেতর থেকে বাড়ির দেখতে থাকে। এদিকে ওজান ইলহানকে জানায় যে মা সাবাসকে সে নিয়ে তো গেছিল, কিন্তু কি মূর্খ সে যে তাকে মারতেই পারেনি।
ইলহান ভালো মতোই বুঝতে পারছে যে সাভাসের হাতেই এখনো তার কলার আছে। তোর ইলহান বলে সে তার মতো কুকুর নাকি। ইলহান বলে কালকে কোম্পানিতে তাড়াতাড়ি চলে আসতে প্রচুর কাজ আছে। ইলহান জানায় সে সময় মতো ঠিকই পৌঁছে যাবে এবং সারা জীবন ইলহানকে দিয়ে পার্কিং লটে গাড়ি পার্ক করানোর কাজ করাবে, কারণ সে খুব তাড়াতাড়ি কোম্পানি ফেরত নিয়ে নেবে। ইলহানকে জানায় তার এই দিবাস্বপ্ন অন্য সময় দেখতে এবং সে যদি না চায় যে মিস্টার আজিজকে সব ঘটনা সে বলবে, তাহলে ওজান যা বলছে সেই মতো কাজই সে যেন করে। তখন ইলহানের পেছনে ফিরোজান এসে জিজ্ঞেস করে তার বাবা কি জানতে পারবে না, সে তাড়াতাড়ি কোম্পানি ফেরত নেবে, এইসবের মানে কি। এদিকে জেলালের বাড়িতে মাহুর জেলালকে জানায় সে আজকে ভীষণ ভয় পেয়ে গেছিল মারাসলি কার্যকলাপের জন্য। আজ পর্যন্ত যা বলেছে তাই মাহুর বিশ্বাস করেছে চোখ বন্ধ করে। মাহুর আশা করছে ভবিষ্যতেও যেন সত্যিটাই সে তাকে জানায় সবসময়। জেলাল তাকে জানায় একদম সে বিশ্বাস করতে পারে তারা এভাবেই ট্রেনিং প্রাপ্ত হয়েছে, এভাবেই এইসবই শিখেছে। বাগানে দাঁড়িয়ে হাউতাশ করে ফিরোজান ইলহানকে বলে যে সে কিভাবে নিজেদের কোম্পানি সাবাসকে দিয়ে দিতে পারলো, কি মাথা খারাপ হয়ে গেছে একদম। কোম্পানি যদি হঠাৎ করে ব্যাংক্রাফট হয়ে যায় তাহলে তো সবাই রাস্তায় চলে আসবে তাদের পরিবার। ইলহান জানায় যে তাকে ওজান ইচ্ছে করে মিথ্যেভাবে কন্ট্রাক্টে সাইন করিয়ে দিয়েছে, তাদের মেন্টাল প্রিপারেশন নেওয়া উচিত, কারণ তার বাবাকে সে জানাতে চাইছে। ফিরোজান জানায় কোনোভাবেই না, এটা তার বাবার স্বাস্থ্যের হানি করবে এবং তারও প্রাণ নিয়ে নিতে পারে। যেহেতু তাদের এই সিচুয়েশনের মধ্যে ফেলেছে তাই তাকে এই সিচুয়েশন থেকে তাদের বার করতে হবে, প্রয়োজনে গিয়ে সাবাসকে খুনও করতে। ইলহান জানায় ফিরোজানকে তার কি মাথা খারাপ হয়ে গেছে, সেই লোকটা ইলালের হাত থেকে পর্যন্ত বেঁচে গেল এবং প্রসিকিউটরের মার্ডার করেও সে এখনো ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে, এ আর কি করবে। ফিরোজান জানে না ইলহান কি করবে, কিন্তু প্রয়োজনে দরকার হলে সাবাসের সাথে কাঁধ মিলিয়ে সে কাজ করুক, সে যা বলবে তা করুক, তাদের সমগ্র পরিবার রাস্তাতে দাঁড়িয়ে যাবে, কিন্তু তাকে কোম্পানি ফেরত নিতে। উত্তরে ইলহান বলে তার হাত আর মাথা অনেক লম্বা, সাবাস ইলহানের মাথা কেটে প্রয়োজনে বাড়িতে পাঠিয়ে দেবে। ফিরোজান জানায় সাবাস যদি সাইকোপ্যাথ হয়ে থাকে তাহলে ইলহানকেও সাইকোপ্যাথের মতো আচরণ করে কাজ করতে, সে নিজে যতটা পারবে ইলহানকে সাহায্য করার চেষ্টা করবে। ইলহান বলে ফিরোজান কি চাইছে, সে সাবাসের সাথে ডিল করে চলুক। ফিরোজান বলে একদম, আমি এটাই চাইছি, তাকে কাজটা করতেই হবে, বলে সে সেখান থেকে মারাসলির বাড়িতে জেলাল মাহুরকে জানাচ্ছে আজ পর্যন্ত আর আজকে যা যা করেছে জেলিসের জন্য তার জন্য অনেক ধন্যবাদ। মাহুর বলে সে এমনই কি বা করেছে জেলিসের জন্য। মাহুর ঘুমোতে চলে গেলে জেলাল নিজের ঘরে লকার খুলে টেপ রেকর্ডার বার করে রেকর্ড করা আবার শুরু করে। জেলাল রেকর্ডারে বলে আজকে সে বাড়ি ফিরে এলো, জেলিস খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবং তার দিকে যারা হাত বাড়িয়েছে তার বাবা তাদের হাত ভেঙে দেবে। মাহুর আজকে ভীষণ খুশি হয়েছে কারণ জেলাল সাবাসকে মারেনি, সে চায়নি সাবাসকে মেরে জেলাল কোনো রকমের ভুল করুক, কারণ সে তার ব্যাপারে কেয়ার করে। জেলাল জানায় সে নিজেও কেয়ার করে এইসব বিষয়ে। এদিকে মাহুর জেলিসের পাশে শুয়ে ভাবতে থাকে সকালের দৃশ্য। সে জেলালের বন্ধুদের সাথে মিট করার জায়গায় দেখা করতে গেছিল এবং সেখানে গিয়ে দেখেছিল সব জিনিসপত্র অগোছালো হয়ে ভেঙে চুরে পড়ে আছে, সে দেখে খুব অবাক হয়েছিল। জেলিসের পাড় থেকে উঠে ঘর থেকে বেরোলে বাথরুমের জন্য তখন সামনে জেলালকে দেখতে পায়, সাথে একটু কথা বলে এবং হঠাৎই জেলিসের কান্নার আওয়াজ পাওয়া যায়। জেলাল দৌড়ে গিয়ে তার মেয়েকে ধরে সামলায় আর বলে তার মেয়ে ঠিক আছে। জেলিসের ঘরে দরজা বন্ধ করলে দেখতে পায় জেলালের ঘরে লকার খোলা এবং সেখান থেকে সে তার রেকর্ডারটা চুরি করে বাইরে বেরিয়ে রেকর্ডারটা শুনতে শুরু করে। দুদিনে যা রেকর্ড করেছিল জেলাল তার বেশ খানিকটা সে শুনে ফেলে। এদিকে জেলালের জেলিসের ঘর থেকে বেরিয়ে সন্দেহ হয়, সে কিছু আওয়াজ শুনতে পেরে এবং সন্দেহ করে প্রথমে লকার চেক করে, লকার ফাঁকা দেখে সে সোজা ঘরের বাইরে বেরিয়ে গিয়ে দেখে মাহুর রেকর্ডার চালিয়ে সব শুনছে। জেলাল মাহুরের হাত থেকে টেপ রেকর্ডারটা বন্ধ করে কেড়ে নেয়। মাহুর তার জেলালের কাছে জানতে চায় এসব কি চলছে আর এর মানে কি যে আজিজ টুডেল একজন মার্ডারার। জেলাল বলে কিছু না, সে তার নিজের আইডিয়াগুলো রেকর্ড করছিল এখানে। মাহুর জানতে চায় কি করে জানলো যে আজিজ টুডেলই তার বাবার বন্ধু অর্থাৎ ওমের টোগেসকে খুন করেছে, জানিয়েছে জেলালকে এইসব বিষয়। জেলাল মাহুরকে বলে আস্তে কথা বলতে, অসুস্থ জেলিসের ঘুম ভেঙে যাবে। মাহুর জেলালকে জানায় তার বন্ধুদের সাথে দেখা করার জায়গাতেও সে দেখা করতে গেছিল, তো সেখানে সবকিছু তছনছ দেখেছে। কি জেলালকে বিশ্বাস করে মাহুর ভুল করলো? আর তার কাছে জানতে চাইলে জেলাল তাকে জানায় সে তার মায়ের ভিডিও রেকর্ডিং দেখেছে, এটা সে বাবার লকার থেকে চুরি করেছিল, যেটা সাবাস আজিজকে পাঠিয়েছিল জেলালকে ট্র্যাপ করার জন্য। এই কথাগুলো শুনেই মাহুর নিজের কোট নিয়ে যেতে থাকে। বাড়ি ফিরবে বলে জেলাল তাকে বলে তাকে এক্সপ্লেনেশনের একটা সুযোগ দেওয়া হোক, কারণ সে কোনো মিথ্যে কথা বলেনি। উত্তরে মাহুর বলে মিথ্যে কথা বলেনি, কিন্তু সে চুপ ছিল। জানায় রেকর্ডারের মধ্যে অনেক খারাপ কিছু জিনিস ছিল, এগুলো মাহুরের মানসিক শান্তি আবার বিনষ্ট করতে পারে, তাই সে তাকে দেখায়নি, না হলে তাকে দেখানোর কোনো কারণ ছিল না, সে তাকে দেখাতেই পারতো। মাহুর কোনো কথা শুনে দেয় এবং নিজের গাড়ি করে বাড়ির দিকে রওনা হয়। জেলাল কল করে নেবজেদকে ডাকে তার বাড়িতে তার মেয়েকে পাহারা দেওয়ার জন্য। এদিকে গাড়ি করে এলোমেলো মাথার চিন্তা নিয়ে মাহুর পৌঁছায় নিজের বাড়িতে। বাড়ি পৌঁছেই তার ভাই ইলহানের ঘরে গিয়ে দরজা ধাক্কাতে থাকে।
ইলহান দরজা খুলে মাহুর জানতে চায় তার বাবার লকারের পাসওয়ার্ড কি সে জানে। উত্তরে ইলহান বলে হ্যাঁ সে জানে। মাহুর বলে খুব একটা দরকার আছে, তাই তাকে যেতে লকারটা খুলতে হবে। তারা দুজন তাদের বাবার ঘরের দিকে যেতে থাকে। জেলালের বাড়িতে নেভজেদ উপস্থিত হলে তার উপর দায়িত্ব দিয়ে জেলাল গাড়ি করে রওনা হয় মাহুরের বাড়ির দিকে। টুরেল বাড়িতে ইলহান নিজের বাবার লকার খুলতে থাকে আর ঘরে তখনই উপস্থিত হয় আজিজ টুরেল। আজিজ বলে তারা তার লকার কেন ঘাঁটছে, সেইগুলো তার ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত কিছু ফাইল দরকারি। মাহুর জানায় তার ব্যক্তিগত জিনিসগুলো কি তাদের থেকেও বিলং করে, তাদের অতীতের থেকেও, তাদের পাস্ট, তাদের পরিবার, তাদের সবকিছু কি এর মধ্যে জড়িত। টুরেল জানায় না, সেই জিনিসটা শুধু তার থেকেই বিলং করে। মাহুরের হাত থেকে কাড়াকাড়ি করতে থাকে। ইলহান তাকে বলে মেয়েটার লেগে যাবে। মাহুর পেন ড্রাইভটা নিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং সেটা কানেক্ট করে নিজেদের ঘরের টিভির সাথে। বাকি সদস্যরাও হলের ওখানে চলে আসে। নিজাত হলের ফ্লোরে বসে বলে অনেক ধন্যবাদ মাহুদকে একটা উত্তেজনাপূর্ণ সন্ধে দেওয়ার জন্য, কারণ সে ভাবছিল এই সন্ধেটাও বোধহয় বোর হয়ে যাবে। আজিজ জানায় সবাইকে তারা তাকে খুব বিরক্ত করছে এবার, বাকিদের নিজেদের ঘরে যেতে, নিজেদের কাজ করতে। ও জানায় কেউ কোথাও যাবে না আর সে একা কোনোভাবে এইসব নিয়ে সাফার করবে না, সবাই একসাথেই দেখবে জিনিসটা। পরই মাহুরের মায়ের ভিডিও প্লে হলে তার মা সেই সব কথাগুলো বলতে শুরু করে। এতদিন প্রত্যেকের অজানা ছিল, মাহুরও তার সাথে নতুন অনেক তথ্য জানতে পারে। তার মা পরিষ্কার ভিডিওতে জানায় তার বাবাই ওমের টুকেসকে খুন করেছিল। জেলাল রাশ ড্রাইভ করতে করতে স্টিয়ারিং এ নিজের হাত মেরে মাহুরের বাড়ির দিকে আসতে থাকে। মাহুরের হাত থেকে রিমোট কন্ট্রোলারটা কেড়ে নিতে যায়, বলে তার মায়ের তখন ট্রিটমেন্ট চলছিল, তার মায়ের তখন মাথা ঠিক ছিল না, সে অনেকটা ডিজি অনুভব করছিল কারণ তার কেমোথেরাপি শুরু হয়ে গেছিল। পুরো ভিডিও দেখার পর ইলহান জানতে চায় তার বাবার কাছে যে তার মা বলেছে এগুলো কি সত্যি। আজিজ বলে এগুলো সব মিথ্যে কথা। তার কাছে জানতে চায় সবই কি মিথ্যে কথা। আজিজ জানায় হ্যাঁ, সাদেফ আর ওমেরের মধ্যে একটা ইমোশনাল বন্ড ছিল, তাদের মধ্যে প্রেম ছিল ঠিকই। ওমের টোগেস বিজনেসে ইনভলভ হওয়ার পর তার মা তাকে কোনোদিনই ক্ষমা করেনি। যার জানায় সাদেফ মিথ্যে কথা বলছে। বলে ড্রাগসের বিজনেসের ব্যাপারটা কি। আজিজ বলে সে এই বিষয়ে কিছুই জানে না, কারণ সে কিছু করেনি। মাহুর আজিজকে বলে সে তো এই বিষয়ে তার কাছে জানতে চেয়েছিল আর সে তাকেও মিথ্যে কথা বলেছে এইসব নিয়ে। আজিজকে বলে তাকে এই বিষয়ে কিছু অন্তত এক্সপ্লেনেশন দিতে, তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাকে জানায় তার মা অসুস্থতা শেষ পর্যায়ে ছিল আর মেরে জেল হওয়া নিয়ে সে তাকেই গিল্টি মনে করছিল এবং এই জন্য এভাবে সে প্রতিশোধ নিল। ইলহান হাতে একটা কাঁচের বোতল নিয়ে সেটা ছুঁড়ে মারে নিজেদের বাড়ির টেলিভিশনের দিকে, সেটা ভেঙে পড়ে এবং সে এখান থেকে একটা কাঁচের টুকরো নিয়ে তার বাবা আজিজের দিকে এগিয়ে বলতে থাকে কি ধরনের মিথ্যের জীবন আমরা বাঁচছি, দুনিয়ার সব খারাপ জিনিস কি তার বাবার থেকে বিলং করে। বলে সে তেড়ে যায় এবং সবাই তাকে চেপে ধরে এবং সেই হাতের কাঁচের টুকরোটা দিয়ে সে নিজের কবজিতে কেটে দেয়। মাহুর আর ইলিহান নিজেকে জোর করে সেখান থেকে ধরে সরায় এবং বেহিয়েকে মাহুর একটা তোয়ালে এবং ফার্স্ট এডের কিছু জিনিসপত্র আনতে বলে। বেহিয়ে দৌড়ে ঘর থেকে জিনিসগুলো আনে। মাহু আর বেহিয়ে মিলে জায়েদের হাতে মরম পট্টি করে দেয়। জায়েদ জানে আজিজকে সে তাদের সাথে এইসব কি করে করতে পারলো, কারণ সে তার বাবাকে খুব বেশি অ্যাডমায়ার করত। একজন রোমান এম্পায়ারের নাম করে যে মানব ইতিহাসের সব থেকে ক্রূর রাজা ছিল, কারণ সে মানুষের মাংস পর্যন্ত খেত। জায়েদ বলে এরপর থেকে সে তার বাবাকেই সেই জায়গায় দেখবে। আরো জানায় সে ভেবেছিল সে যখন বড় হবে সে তার বাবার মতো একদম হবে, সব দিক থেকে তাকে আদর্শ মেনে চলবে। জায়েদ বলে সে চিরকাল ভেবেছিল যখন কায়ামত পর্যন্ত হবে সে তখনও তার বাবার মতো মাথা তুলে গর্ব সহকারে দাঁড়িয়ে থাকবে। আজিজ সকলকে জানায় যারা যে চায়, যা ইচ্ছা চায় তাই করতে পারে, তার কিছুই যায় আসবে না। এতদিন ধরে যে সে পরিশ্রম করেছে জন্য এই মাথার ছাদ, তাদের এত পড়াশোনা, এত বিদেশে যাওয়া, পশ লাইফ, এত ঘোড়া গাড়ি ওরবাকো সবকিছু তার দৌলতেই। যে জানায় যে জীবনটা সে তাদের অফার করেছে তাই সেটা তার, কোম্পানিটাও এখনো পর্যন্ত তার। একজন অসুস্থ মহিলার প্রলাপ বকাটায় তারা তার বাবাকে স্যাক্রিফাইস করতে রাজি হয়ে গেল। বলে যে যা ইচ্ছা করতে পারে, যা ইচ্ছা ভাবতে পারে, তার মাথা একদমই সাদা। নিজায়েত হেসে হেসে বলতে থাকে এই স্পিচে হয়তো মাহুর আর ইলহান ইমপ্রেস হতে পারে, কিন্তু সে হয়নি একবারও। কোথায় তার কপাল মাথায় সাদা, তারা তার সাথে কি করেছে যার জন্য সে এই ব্যবহারটা পেল। বলে সে কাঁদতে শুরু করলে ইলহান তাকে ধরে নিয়ে তার ঘরে দিয়ে আসে। পেন ড্রাইভটা নিয়ে জানায় সে পুলিশের কাছে যাচ্ছে, বাবার যা সমস্যা আছে সে তার পুলিশের সাথেই কথা বলবে। তাকে ধরে থামাতে গেলে মাহুর বলে তার পেছনে না আসতে। দিলশাদ আজিজের কাছে গিয়ে বলে আজিজকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে চায়, শুধু সে বলে দিক যেগুলো সে শুনেছে সেগুলো মিথ্যে। আজিজ জানায় তোমার কি মনে হয় দুনিয়া বা পৃথিবীটা এত সহজ? এই সহজ না। টুরেল বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িতে ওঠে, গাড়ি স্টার্ট দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সেখানেই জেলাল উপস্থিত হলে তার নাম ধরে মাহুর মাহুর বলে অনেকবার ডাকতে থাকে, কিন্তু সে শুনতে পায় না। তারপর জেলালও তার গাড়ি নিয়ে তার পেছনে ধাওয়া করা শুরু। যেতে যেতে মাহুর তার বান্ধবী কলিগ ইচেমকে জানায় সে কি বাড়ি আছে, তার শরীর মন কিছু ভালো লাগছে না, সে তার বাড়ি যেতে চায়। ইচেম বলে হ্যাঁ সে বাড়ি আছে আর সে স্বাচ্ছন্দ্যে বাড়ি চলে আসতে পারে। পথে যেতে মারাশলি মাহুরের গাড়ি দেখতে পায় এবং সে হর্ন দিয়ে বলে
মাহুরকে গাড়ি থামাতে, কিন্তু মাহুর তরতর করে এগিয়ে গেলে জিলাল আবার ওভারটেক করে তার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে তার গাড়ি তাড় করায়। গাড়ি থেকে বেরিয়ে মাহুর জিলালকে জিজ্ঞেস করে সে তাকে এভাবে ফলো করছে কেন, তাকে এত বিশ্বাস ভরসা করলো, সে তাকে আবার ঠকিয়েছে। জিলাল জানায় সে তার বডিগার্ড, তাকে তার জানাতেই হবে সে কোথায় যাচ্ছে, তাকে এভাবেই ছেড়ে দিতে পারে না। মাহুর জানায় সে তার বান্ধবী ইচেনের বাড়ি যাচ্ছে, জিলাল তাকে যেন ফলো না করে বলে সে গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ঘরে নিজায়েত বসে তার মায়ের বলা কথাগুলো ভিডিওর ভাবতে থাকে। হঠাৎ ঘড়িতে বেল দিয়ে ঘন্টা বেজে উঠলে নিজায়েত হঠাৎ করে উত্তেজিত হয়ে যায় এবং তার বইগুলো তার সারঘরে ছুঁড়ে ফেলতে শুরু করে। পুরো ঘর সে নিজেই লন্ডভন্ড করে ফেলে বই ছুঁড়ে ছুঁড়ে। এই কাজের ফাঁকে সে নিজেও বইয়ের ওপর ফিসলে পড়ে যায় মাটিতে। আজিজ নিজায়েতের ঘরের পাশে দাঁড়িয়ে তার চিৎকার শুনতে থাকে। সেখানে ফিরুজান আসে। আজিজ নিজায়েতের ঘরে যেতে গেলে ফিরুজান বলে তাকে একা ছেড়ে দিতে, কোরআনকে বলে কিছু পানীয়ের ব্যবস্থা করবে এবং তাকে শান্ত করবে পরে। তাকে জানায় পানীয় দিয়ে সে এবারে আর কোনোভাবেই শান্ত হবে না, তাকে নিজেকেই দেখতে হবে। ফিরুজান জানায় তার নিজের স্বাস্থ্য শরীরও তো ভালো নেই, ভয় পাচ্ছে আজিজের সাথে যদি কিছু হয়ে যায়। উত্তরে আজিজ বলে সে একদম ঠিক আছে, তাকে ঘরে যেতে। নিজের ঘরে বসে বসে প্রতিটা বইয়ের পেজ ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলতে থাকে। আর তখনই ঘরে উপস্থিত হয় আজিজ টুরেল। দৃশ্য দেখানো হয় ফ্ল্যাশব্যাকে। টোকেস কথা বলতে এসেছে আজিজের সাথে। সে বলছে সে কি ধরনের ভাই, একসাথে রুটি ছিঁড়েছে, বিজনেস শুরু করে কোথা থেকে সেটাকে কোথায় দাঁড় করিয়েছে, আর সে তাকে জেলে পাঠিয়ে দিল। আর কি দোষ ছিল এখানে? তোরে আজিজ বলে সে তার জানা উত্তরের প্রশ্ন কেন করে যাচ্ছে, এর জন্যই কি সে এখানে উপস্থিত হয়েছে? মেয়ের জানায় সে শুধু তাকে জেলে পাঠায়নি, তার ভালোবাসার মানুষটাকেও কেড়ে নিয়েছে। তার জন্য কি তার কোনো রিগ্রেশন নেই? টুরুল বলে সে রিগ্রেট করবে কেন, সে তার ভালোবাসার জন্য লড়েছে। মেয়ের জানায় এভাবে তাকে মিথ্যে ড্রাগস কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে তোরে আজিজ জানায় তার কাছে আর কোনো পথ ছিল না। উমের জানে এখানে তার দোষ কি ছিল, এটাই যে সে সাদেবকে প্রথম থেকেই ভালোবেসেছিল। এরপর আজিজ টুরেল নিজায়েতের ঘরে তার পাশে এসে বসে কথা বলা শুরু করে। নিজায়েত তার বাবা আজিজকে বলে এইসব তো তারই দোষ, তাই না? সে জানে তার বাবা তাকে এইসবের মধ্যে দিয়ে যেতে কেন বাধ্য করলো। এরপরের দৃশ্য দেখানো হয় বা ছোট্ট নিজায়েত ফার্স্টে উমেরের সাথে তার বাবা আজিজকে কথা বলতে দেখে নেয়। উমের একটা বন্দুক বার করে তার বাবা আজিজের মাথায় ঠেকিয়ে বলে যদি আজিজের চোখে সামান্যতম দুঃখ দেখতো তাহলে সেই কাজটা করতো না, কিন্তু সে তা দেখেনি, সে তাকে মারতে বাধ্য হচ্ছে। উমেরকে জানায় তার ছেলেমেয়েরা এখনো অনেক ছোট, তাকে এইসব না করতে। ভয় এখানে সাদিকের নাম ধরে ডাকতে থাকে, বাঁচানো বাঁচাও বলতে থাকে। ছোট নিজায়েত তখন একটা ঘরে গিয়ে একটা বুলেট বার করে সেটা বন্দুকে ফিট করে নিয়ে চলে আসে বাইরে। দেখে ওমের টোগেস তখনও একটা বন্দুক তার বাবার মাথায় ধরে ওমের যখন শুট করতেই যাবে তার আগেই নিজায়েত ওমেরকে শুট করে দেয়। ওর ঘটনাস্থলে সেখানে সাদিকও উপস্থিত হয়। আজিজ নিজায়েতের কাছে জানতে চায় সে বন্দুকটা কোথা থেকে পেল। উত্তরে নিজায়েত বলে তার বাবাকে মেরে দিতে যাচ্ছিল, তাই তার আগে সে শুট করে দিয়েছে বাবাকে বাঁচাতে। সাদিক ওমেরের দেহ ছুঁয়ে দেখে যে সে মারা গেছে। বর্তমানে দেখানো হয় নিজায়েত তার বাবাকে বলছে তার বাবাকে বাঁচাতে একজন খুন করে ফেলেছে, শত একজন নির্দোষ মানুষকে খুন করে ফেলেছে। তারপরও তার বাবা সেই দিনের পর থেকে তাকে কোনোদিন কেয়ার করেনি, এক ফোঁটাও ভালোবাসেনি। আজিজ বলে সে শুধু তার মায়ের ভালোবাসা পেতে চেয়েছে। নিজায়েত বলে সে জানে, একই কারণ সে বহুবার বলেছে। পরের দৃশ্য আবার ফ্ল্যাশব্যাকে অতীতে দেখানো হয়। এখানে সাদেব পৌঁছে গেছে ঘটনাস্থলে টোগেজের মৃতদেহের সামনে। সাদেব ওমেরের বডি দেখে কাঁদতে থাকে। আজিজকে একটা থাপ্পড় মেরে বলে তার শান্তি হয়েছে এবার, জীবন ধ্বংস করে এত বছর তাকে জেলে খাটিয়ে পরও তার রাগ যে তাকে খুনই করে দিল। জানায় সে এই কাজটা করেনি। পুলিশের কাছে যেতে চাইলে আজিজ তার বাহু ধরে ফেলে, যেতে দেয় না, তাকে জোরাজোরি করে। বর্তমানে নিজায়েত আবার আজিজকে জিজ্ঞেস করা শুরু করে এই কারণের জন্যই কি সে তাকে ঘৃণা করে, জন্যই কি সে তার বাবা জিয়াদকে এভাবে বেঁচে থাকতে মরতে ছেড়ে দিয়েছে। জিয়াদ বলে সে যেগুলো ভাবছে সেগুলো মিথ্যে, তার বাবা তাকে জানিয়ে দিক এটা। ছেলে আর বাবা দুজনেই কান্নায় খুব ভেঙে পড়ে। আজিজ নিজায়েতকে জানায় তারা যে অতীতে ছিল সেই অতীতটা তার একদমই পছন্দ না। তোরে নিজায়েত বলে কারণ সেই অতীতটা ওমের টোগেজের কথা মনে করায় তাকে, তাই যতবার নিজায়েতের দিকে তাকায় তাকে সেই কথাটা এর পরবর্তী দৃশ্যে দেখায় মাহুর পৌঁছে গেছে ইচেম তার বান্ধবীর বাড়িতে। সেখানে তারা বসে কথা বলছে। যে মাহুরকে এক গ্লাস জল এনে দিয়ে বলে কি হয়েছে তাকে বলতে। বলে তার শরীর মন কিছুই ভালো লাগছে না। ইচেম জানায় তার কি আজিজ টুরেলকে জানানো উচিত। ইচেমকে সাবধান করে দিয়ে বলে একদম না, কারোর কোনো ব্যক্তিকেই তার সামনে দেখতে চাইছে না। যে মাহুরকে জানায় সে যতদিন ইচ্ছা তার বাড়িতে থাকতে পারে, কিন্তু তার মতে তার একটু বেরিয়ে আসা উচিত কোথা থেকে ভালো সে যদি নিউ ইয়র্কে চলে যায় যেখানে সে পড়াশোনা করতে গিয়েছিল আগে।
তার জন্য সামান্য হলেও একটু চেঞ্জ হবে। সিএম বলে সাবাস নামে সাইকোপ্যাথটা তার জীবনে আসার পর থেকে সে পাল্টে যেতে থাকছে। এদিকে সে সব কাজ সামলে নেবে আর দরকার হলে কিছুদিন কাজ বন্ধও রাখতে পারে। তাকে জানায় এগুলো কোনো বড় ব্যাপার না, ক্লায়েন্ট যদি অসন্তুষ্ট হয় তাহলে তারা ক্যান্সেল করতেই পারে। তাকে সে ভালো আইডিয়াই দিয়েছে, এটা হতে পারে। পর কিচেনে গেলে দেখে মাহুরের ফোনে মারাশলির কল আসছে। তখন সে ফোনটা তুলে ধরে হ্যালো বলে, জানতে চায় মারাশলির কাছে যে মাহুরের সাথে কি হয়েছে, সে এত ডিস্টার্ব কেন। তো রেজেলাল জানায় খুব একটা বাজে ঘটনা ঘটেছে যেটা হওয়ার উচিত ছিল না। সেখানে মাহুর উপস্থিত হয় আর রিচেমের কাছ থেকে নিজের ফোন নিয়ে মারাশলির সাথে কথা বলতে চায়। প্রথমে জেলালের কাছে জানতে চায় সে তারকে কেন কল করেছে। জেলাল জানায় সে মাহুর হানিমের ব্যাপারে চিন্তা করছিল তাই কল করেছে। সাজানো কণ্ঠে মাহুর জানায় কেউই তার ব্যাপারে চিন্তা করুক সেটা সে চায় না, বিশেষত মারাশলি করুক সেটা কোনোভাবেই চায় না। মাহুর জানায় সে তার জীবন আর জব দুটো থেকেই বরখাস্ত, এ যেন কোনোভাবেই তার পেছনে না আসে। সে ফোন কেটে দেয়। এর পরবর্তী দৃশ্যে দেখায় মাহুর ঘুম থেকে উঠে পড়ে, দেখতে থাকে ঘরের টিভিতে তার মায়ের ভিডিও চলতে থাকছে। মা সেই ভয়ঙ্কর কথাগুলো বলছে। তখনই প্রকৃতভাবে তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে স্বপ্ন দেখছিল তখন। এরপর সে নিজেকে শান্ত করতে ইচেমের কিচেনে যায় জলপান করতে। সেখানে পান করতে থাকে। তখনই ইচেম তার পেছনে এসে তাকে ডাক দিলে তার হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে যায়। সাথে সাথে মাহুর সেটা তুলতে শুরু করে। তাকে কাঁচের গ্লাসে হাত দিতে না করে বলে সে পরে দেখে নেবে। পর সে আবার তাকে শান্ত করার জন্য নিয়ে গিয়ে একসাথে কথা বলতে থাকে কাউচে। মাহুর জানে ইচেমকে তার জন্য অনেক সমস্যা হচ্ছে, তার জানায় একদম না, সে তার একমাত্র খুবই ভালো বন্ধু। মাহুরকে শুয়ে পড়ে একটু বিশ্রাম নিতে বলে। জানায় সে তাকে লুলাবাই গেয়ে শোনাতে চাইছে কিন্তু তার গলাটা খুবই খারাপ। রিচেমকে জানায় সে যদি ইনসিস্ট করে সে তাকে কোনোভাবেই না বলবে না। মাহুরের মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। একদিন সকালে মাহুর উঠে বলে তার মাথা প্রচন্ড ধরে আছে এখনো। তাকে জানায় তার কি মেডিসিনের প্রয়োজন। মাহুর বলে না, লাগবে না। রিচেম জানতে চায় মাহুরের কাছে যে সে কি ডিসাইড করলো। জানায় সে বুঝতে পারছে না কি করবে, পালিয়ে যাওয়াটা কোনো সলিউশনই না। বলছে সে তাকে পালিয়ে যেতে বলছে না, কিন্তু যেই ফ্যাক্টগুলো তার সামনে আছে সেগুলো অ্যাকসেপ্ট করতে কি সে রাজি এখনো। সমস্ত প্রবলেমগুলো সলভ করার জন্য একটু নিজেকে সময় দিতে বলছে, এই আর কি। তখনই ডিসাইড করে ইচেমকে বলে সে তার বাড়ি গিয়ে তার জামা কাপড় নিয়ে আসছে, শুধু তার জন্য একটা টিকিট বুক করে দিক প্লেনের। জানায় নিশ্চয়ই সে সব হ্যান্ডেল করে দেবে। পরবর্তী দৃশ্যে দেখায় সুয়াদ গেছে সাবাসের সাথে দেখা করতে। সে তার ঘরে তাকে না পেয়ে নার্সকে জিজ্ঞেস করলে নার্স বলে তাকে জানায় সাবাস কিছু ঘন্টা আগে এখান থেকে বেরিয়ে গেছে। তার কাছে জানতে চায় সেই বিষয়ে ইনফরমেশন জানে না কেন। তাকে জানায় সাবাস ডাক্তারের সাথে কথা বলে এখান থেকে চলে যায়। ওর সুয়াদ একজনকে কল করে সাবাসের বিষয়ে জানায় যে সে হসপিটালে নেই, বেরিয়ে গেছে। ব্যক্তিটি সুয়াদকে কিছু জানালে সুয়াদ বলে ঠিক আছে, সে সাবাসকে তার মেসেজটা ঠিকই পাঠায়। পরবর্তী দৃশ্যে দেখায় সাবাস গেছে তার মায়ের সাথে দেখা করতে। তার মা জেহরা সামনে গিয়ে বলে সে কি তাকে চিনতে পেরেছে, সে এখানে উপস্থিত হয়েছে। জেহরা তাকে জানায় সে তাকে কি করে ভুলতে পারে কোনোদিন। হেসে ধরে নিয়ে তার সাথে বসায়। অন্য মানুষ ভেবে পুরনো কিছু কথা বলতে শুরু করে। জেহরা সাবাসকে জানায় তার মা আসেনি কেন, তার মায়ের কি হয়েছে। জানায় তার মা একটু অসুস্থ তাই সে আসতে পারেনি। এরা জানায় সাবাসকে তার মায়ের ভালো করে দেখভাল করতে, তারও একটা ইউজলেস সন্তান আছে, কে কখনোই দেখতে আসে না, সে যদি মরেও যায় জানতেও পারবে না। তোরে সাবাস জানাই সেই তার সন্তান সাবাস তার সাথে দেখা করতে এসেছে। ওর জেহরা একগাল হেসে তার ছেলেকে জড়িয়ে ধরে। এরা তার ছেলের হাতে মুখে আবার অত ক্ষত সৃষ্টি দেখে ভয় পেয়ে কেঁদে বলে সেই বাচ্চারা কি তাকে আবার বিরক্ত করেছে, এগুলো সব তারই ভুল, তার জন্যই হয়তো এই জিনিসগুলো হয়েছে। তার মাকে জড়িয়ে ধরে শান্ত করাতে থাকে। জানায় তার মায়ের এখানে কোনো দোষ নেই। পরের দৃশ্য আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সাবাসের অতীতে। মানে সে ক্ষত সৃষ্টি নিয়ে তার ঘরে ফিরে এসছে এবং বলছে তার ক্ষতগুলো ভীষণ ব্যথা করছে তার মাকে। সাবাসের মা জেহরা তাকে চুপ করে বকা দিয়ে চুপ থাকতে বলে। সে তো বলেছিল যে সেই বাচ্চাদের থেকে দূরে থাকতে। জানায় তারাই বলেছিল যে সে তাদের সাথে খেলতে চায়, বন্ধু হতে চায়। এরা জানায় কোনো বন্ধু কি তার বন্ধুর সাথে এরকম করতে পারে, না জানি কতক্ষণ তাকে সূর্যের আলো এরকম ফেলে রেখেছিল। বলে সে নিজেও জানে না কতক্ষণ রেখেছিল। বাস তার মাকে জানায় সে অসুস্থ বলেই কি তার কেউ বন্ধু হতে চায় না, তাকে কেউ ভালোবাসে না। উত্তরে তার মা জেহরা জানায় একদমই না। তো যারা এই বিষয়ে এরকম ভাবে সেই বাচ্চাদের মাথা একদমই ঠিক হয়ে যাবে যখন নরকের আগুনে তারা পুড়বে। আবার সাবাসকে অ্যালার্ট করে দেয় সেই বাচ্চাদের থেকে দূরে থাকতে। এরা তাকে জানিয়ে দেয় সে কাজে বেরোনোর পর যেন সেই বাচ্চাগুলোর কাছে আর না যায়। তার বোন যে নিচে আছে সে তাকে জানিয়ে দেবে। সাবাস আস্তে করে বলে সে শুনতে পারলে তো জানাবে। পরবর্তী দৃশ্যে ছোট সাবাস কাঠ কাগজ পাতা জড়ো করে একটা ঘরের সামনে চেয়ে বলতে থাকে ভেতরের লোকেদের তারা কি অন্ধকার ভয় পাচ্ছে। ভেতরের বাচ্চারা চিৎকার করে বলে তাকে বের করতে। এই বিষয়ে তারা তাদের প্যারেন্টসকে জানিয়ে দেবে। পর সাবাস আগুন ধরিয়ে তাদের ঘরের ভেতরেও ফেলে দেয় এবং বাইরে থেকেও আগুন ধরিয়ে দেয়। চেঁচিয়ে সাবাস বলে এরপর তারা বুঝতে পারবে পুড়লে কেমন লাগে।
বর্তমানে সাবাস তার মাকে জানায় তাকে চিন্তা করতে না, তার সাথে এরকম করেছে সে তাদের ঠিকই পে করাবে, তোমরা সে বরাবর করে এসেছে। টুরেল বাড়িতে মাহুর প্যাক করে নিজের জিনিসপত্র ঘর থেকে বেরোতে থাকে আর তার পেছনে আজিজ তাকে জিজ্ঞেস করতে থাকে সে কোথায় যাচ্ছে। বারবার বারণ করে সে, জানায় সে আর এখানে কোনোভাবেই থাকবে না, সে তার মেয়েও নয়, তার বাবা তার বাড়ি ঘর দৌড় কিচ্ছু চাই না, তার আমেরিকায় ফিরে যাচ্ছে। টুরেল জানায় না, সেই জিনিসটাকে কখনোই অ্যালাউ করবে না। ওর জানায় আজিজের কথা শুনে সে হয়তো একদমই বুঝতে পারেনি যে সে আর কোনোভাবেই এর সাথে একজন খুনির বাড়িতে থাকবে না। আজিজ মাহুরকে জানায় সে যা করেছে তার বাচ্চাদের জন্য করেছে। ওর উত্তরে জানায় সে কখনোই তার বাবাকে বলেনি কারোর খুন করতে। আজিজ জানায় মাহুরকে সে সত্যিটা জানে না, তাদের কথা বলতে হবে বসে তার জন্য। ও আজিজকে জানায় সে তাকে একটা সত্যি কথা বলছে যে শুধু সে মারেরও খুনি না, তার মায়েরও খুনি সে সেখান থেকে গাড়ি করে বেরিয়ে যায়। চোখে জল নিয়ে করুণ কণ্ঠে ফিরোজানকে জানায় সে চলে গেল, বলল একজন খুনির সাথে সে তার বাড়িতে থাকতে চায় না, সে নিউ ইয়র্কেই সেটেল করবে। আজিজকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে সে যা করেছে তার পরিবারের তার বাচ্চাদের জন্য করেছে। জেলাল তার বাড়িতে শিরিনকে জিজ্ঞেস করে তার মেয়ের কি খাওয়া হয়ে গেছে। জানায় হ্যাঁ, সে আগে থেকে ভালোভাবে খেয়েছে। জানায় তার মেয়ের অবস্থা একটা ছোট পাখির মতো, দেখে মনে হয় সে কতদিন খায়নি কিছু। তাকে জানায় সে ধীরে ধীরে আবার সুস্থ হয়ে উঠবে। জানায় হ্যাঁ, আরো একটা বছর লাগবে তার। এই সবই হয়েছে সাবাস নামের কুকুরটার জন্য। উনি তার কাছে আজিজ টুরেলের কল আসে। টুরেল জেলালকে কল করে জানায় তার কাছে আসতে। জেলাল জানায় সে আসছে আর শিরিনকে সে দায়িত্ব দিয়ে বেরোতে যাওয়ার আগে জেলিসের ঘরের সামনে একবার গেলে নিজের ঘরের দরজা তার বাবার মুখের ওপর বন্ধ। পরবর্তী দৃশ্য দেখানো হয় নুরান টুরেল বাড়ির কিচেনের কাজ করছে আর সেখানে সাদিক এসে উপস্থিত হয়। নুরানকে জানিয়ে বলে এখন সবাই সব জেনে গেছে। তার বিষয়টা জেনে গেল কি হবে তখন। নুরান জানায় সে থোড়াই মার্ডার করেছে যে তাকে ধরে নিয়ে যাবে পুলিশ। ঠিক জানায় সে মার্ডার করেনি ঠিকই, কিন্তু পুলিশ এলে যদি তাকে জিজ্ঞেস করে সে জানায়নি কেন, তখন সে কি করবে। সাদিক নুরানকে জানায় তাদের গ্রামের বাড়িতে ফিরে যাওয়া উচিত। নুরান জানায় সে যদি চায় সে ফিরে যেতে পারে, সেই মুহূর্তে অন্নদাতাকে ছেড়ে কোথাও যাবে না। জানায় যা হয়েছে মিস্টার আজিজের জন্যই হয়েছে। জানায় এখন কেউই জানতে পারবে না সে বেশি চিন্তা করছে। বিষয়টা নুরান ছাড়া আর কেউই জানে না। সাদিককে জানায় নুরান যথেষ্ট হয়েছে, বাইরে গিয়ে একটু হাওয়া খেতে মাথা ঠান্ডা করতে। পরবর্তী দৃশ্য দেখায় বেহিয়ে গেছে নিজায়েতের ঘরের সামনে তার জন্য ব্রেকফাস্ট নিয়ে। তার ঘরের দরজা খানিকটা ধাক্কে খুলে দেখে ভেতরে সব বইপত্র জিনিসপত্র লন্ডভন্ড হয়ে আছে। নিজায়েতের কাছে ভেতরে যাওয়ার জন্য প্রথমে অনুমতি চায়। গিয়ে বাইরে থেকে নিজায়েতকে জানায় সে তার জন্য ব্রেকফাস্ট এনেছে, সে ঠিক আছে কিনা। তুঝে ঘরের দরজা খুলে দিলে গিয়ে ঘরে ঢুকে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে, তার ঘরের এই অবস্থা কেন। বলে তার ঘরটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছে, তাই এই অবস্থা। নিজায়েতকে জিজ্ঞেস করে সে ঠিক আছে তো। তোরে হেসে নিজায়েত বলে এই প্রশ্নটা তার মাথায় এলো প্রথমে, জিজ্ঞেস করা উচিত সেই স্টুপিডিটি গুলো কেন করেছে, তার নিজের রাগটা এই অসহায় বইগুলোর উপর কেন তুলেছে। একটা করে বই তুলে তুলে গোছাতে লাগলে নিজায়েত তাকে বলে এগুলো না করতে। তাও তার কথা না শুনলে নিজায়েত এক ধমক দেয় এবং বলে সে ছেড়ে দিতে। নিজায়েতের ধমকে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখায় জেলাল এসেছে টুরেল বাড়িতে আজিজের সাথে দেখা করতে। জেলাল আজিজের কাছে গেলে যে আজিজ তাকে জিজ্ঞেস করে সে কি তাকে বিশ্বাস করে। জেলাল বলে যে চুপ করে নিঃশব্দে তার পেছনে বন্দুক ধরেছিল তাকে সে একটু বিশ্বাস কমই করতে পারে। জানায় সে জানতো যে সে আর তাকে কোনোভাবে বিশ্বাস করতে পারবে না, তাই সেই জিনিসগুলোকে সিক্রেট রেখেছিল। তো মজার বিষয় হলো মাহুর এই বিষয়গুলো জানতে পারলো কোথা থেকে। জেলাল জানায় আজিজ টুরেসকে যে সে বলেছে মাহুরকে এই বিষয়, এটাও জানাতে বলে না যে কিভাবে তার লকার থেকে সে চুরি করেছিল তার মায়ের ইমেজটা, মাহুরের মায়ের সাদেফের ভিডিও ইমেজটা। আজিজকে জানায় সে মাহুরকে বিষয়টা জানিয়েছে, সে জেনে গেছিল আজিজ সাবাসকে জেলালকে ট্র্যাপ করতে চেয়েছিল। আজিজ না সাবাসের বিষয় জানতে চায় জেলালের কাছে যে এই বিষয়ে সাবাসের সাথে হাত মিলিয়েছিল। উত্তরে জেলাল বলে তাদের নিজেদের সাথে কুলিয়ে না ফেলতে, সে এরকম না। আজিজকে তার লকার থেকে ভিডিও ইমেজ চুরি করার বিষয়ও বলে। জেলালকে থ্রেড দিয়ে জানতে চায় যে কে সে তার বাড়িতে এভাবে চুরি করেছে চোরের মতো। জেলাল তাকে জানায় ভদ্রভাবে কথা বলতে, সে কিন্তু তাকে স্যার বলেই সম্বোধন করে। সে যদি এরকমই আচরণ করতে থাকে এই কথোপকথনটা অন্য মোড়ও নিতে পারে। সে যে সাবাসের থেকে তার পরিবার, তার মেয়ে এবং তাকেও রক্ষা করে চলেছে। জানতে চায় সে কে ব্যক্তিগত বিষয়ের মধ্যে ঢুকে পড়ার। তাকে জানায় সে তাকে সাবাসের কাছে বিক্রি করে দিয়েছিল, তাই সেই বিষয়ের মধ্যে ঢুকে পড়েছে। এখন তার মেয়ের উপর আঘাত হানাকারীর ধাতে সহায়তা করেছে, সে তাকে কোনোভাবেই ছেড়ে দেবে না। আজিজ জানায় তার গায়ে এখন আর কিছুই এইসব লাগে না, কারণ
কারণ সে তার মেয়ে মাহুরকে হারিয়েছে। জেলালকেও জানিয়ে দেয় তাকে আর তার কোনো প্রয়োজন নেই, কারণ মাহুর নিউ ইয়র্কে সেটেল হতে যাচ্ছে। কথাটা শুনে জেলাল সেখান থেকে দৌড়তে শুরু করে এবং গাড়ি ধরে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে দেখায় ফিরোজান ট্যুরেল কোম্পানিতে উপস্থিত হয়েছে। ফিরোজান মিটিং এ তার এমপ্লয়ীদের কিছু কথা বলছিল এবং ফিরোজানকে সেখানে উপস্থিত হতে দেখে তার সাথে বাইরে কথা বলতে আসে। ফিরোজান এসে প্রথমে ফিরোজানকে ওয়েলকাম করে। সে জানতে চায় সে এখানে কেন উপস্থিত হয়েছে। উত্তরে ফিরোজান বলে সে ঘরে বসে বোর হচ্ছিল, তাই সে একবার পুরোনো দিনের মতো দেখতে এসেছে। ফিরোজান ইলহানের কথা জানতে চাইলে সে কি মিটিং অ্যাটেন্ড করেছে কিনা। ফিরোজান বলে সে একটু ঘরে রেস্ট নিচ্ছে আর সে সব কোম্পানি সামলে নেবে, কোনো অসুবিধা নেই, চিন্তা না করতে। ফিরোজান জানায় সে কেন চিন্তা করবে, জানতে পারলে অবাক তো আজিজ টুরেল হবে। তোরে ওজান জানায় আজিজ টুরেলের চিন্তার কোনো কারণ নেই, সে সবই সামলে নেবে। ফিরোজান ইলহান কোথায় জানতে চাইলে ওজান বলে সে তার ঘরে আছে। ফিরোজান ইলহানের কাছে যায় তার সাথে দেখা করতে, কথা বলতে। ফিরোজান ইলহানকে দেখে বলে সে যে গতকাল রাতে তার সাথে কথোপকথন করেছিল তার মনে কোনো এফেক্টই তার উপর পড়েনি। তোরে ইলহান বলে সে কি জানে না, সে তো তাকে বলেছিল যে বেশিরভাগ শেয়ারটাই এখন তাদের আন্ডারে। ফিরোজান জানায় তাহলে কি আর করা আছে, পানির 2টো গ্লাস ভরো, তারা খেয়ে জানলা দিয়ে ঝাঁপ দিক। বলে সে মজার মুডে নেই একদম। ফিরোজান জানায় সে ভীষণ সিরিয়াস। ইলহান যদি কোম্পানি ফেরত না নিতে পারে তাদের পুরো পরিবার পথে বসবে। আর বাবা আজিজ টুরেল বিষয়টা কোনোভাবেই সহ্য করতে পারবে না। ইলহান জানায় তার বাবা সাবাসের বাবাকে মেরেছে, তাই সে রিভেঞ্জ নেওয়ার জন্য এসেছে। ফিরোজান জানায় যা ভবিষ্যতে হয়েছে নিশ্চিত তা হবেই, যা অতীতে হয়েছে সেটা তাদের হাতে ছিল না। তার বাবার একটা ভুলের জন্য তাদের পরিবারের সব সম্পত্তি হাতছাড়া করতে কখনোই পারে না। এটা একদমই আনফেয়ার হবে তাদের পরিবারের জন্য। যে করে হোক তাকে সাবাসের সাথে ডিল করতেই হবে। সে ইলহানের ড্রিঙ্কের গ্লাসটা ফেলে দিয়ে চলে যায় সেখান থেকে। ওজান বাইরে বেরিয়ে এলেই ওজান আবার তাকে ধরে যে ইলহানের সাথে সে কি কথা বলছে। ওজান জানায় বিশেষ গুরুত্বপূর্ণ কিছু না, দিলশাতের সাথে ইলহানের কিছু সমস্যা হচ্ছে সেই বিষয়ে কথা হয়েছে। ফিরোজানকে অফার দেয় নিজের সাথে ঘরে গিয়ে কিছু কফি পান করতে। তোরে ফিরোজান জানায় এখন না, তবে প্রায় সে এরপর থেকে আসবে, কারণ এই সিচুয়েশনে ইলহানকে সে কখনোই একা ছেড়ে দেবে না। গাড়ি করে যেতে যেতে তার বান্ধবী জেনকে কল করে জানতে চায় যে মাহুর কোথায়। জানায় মাহুর তার সাথে কোনোভাবেই নেই, পারিবারিক কিছু কারণের জন্য সে সেখান থেকে চলে যাচ্ছে। বিলাল বলে আজিজ টুরেল তাকে বলেছে সে হয়তো নিউ ইয়র্কের দিকে যাচ্ছে, এটা কি সত্যি? উত্তরে এইচএম জানায় হ্যাঁ এটা সত্যি। যে আরো বলে জেলাল হয়তো খুব ভালো মানুষ, কিন্তু মাহুরের জন্য সে একদমই ঠিক মানুষ না, তাকে দূরে থাকতে মাহুরের থেকে। আর এইচএম যদি তাকে সময় বলেও দেয় তাও সে এয়ারপোর্টে গিয়ে ঠিক সময় মাহুরকে ধরে উঠতে পারবে না। সাবাসের ব্যক্তিরা জেলালের গাড়ির উপর নজর রেখে চলেছে এবং টাইম টু টাইম তাকে ইনফরমেশন দিয়ে যাচ্ছে জেলালের ব্যাপারে। উনি সাবাসের সামনে সুয়াদ এসে উপস্থিত হয় এবং তাকে জানায় সে তাকে না জানিয়ে কেন হসপিটাল থেকে চলে এসেছে। সুয়াদকে জানায় তার কি এরকম কোনো দায়বদ্ধতা আছে। উত্তরে সুয়াদ বলে একদমই নেই। সাবাস তো এখনো সুস্থ নয়। উত্তরে সাবাস বলে সে একদম সুস্থ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি। সাবাসকে জানায় সে তাকে একটা কথা বলতে চায়। উত্তরে সাবাস বলে সে কিছুই শুনতে চায় না। সাবাসকে জানায় তাদের মাথা না করেছে, সাবাস যা করছে তাকে তা করতে। পরবর্তী দৃশ্যে দেখায় জেলাল নির্জিতের কাছ থেকে জানতে চাইছে যে ফ্লাইট কখন আছে। যে জানায় একটা মাত্রই ফ্লাইট আছে ইস্তাম্বুল থেকে নিউ ইয়র্ক যেতে, মাত্র 2 ঘন্টার মধ্যে। পর জেলাল খেয়াল করে যে কিছু গাড়ি বড় তার গাড়িকে ঘিরে নিয়েছে। তার গাড়িকে থামিয়ে দিয়ে কিছু বন্দুকধারী লোক তাদের আশেপাশের গাড়ি থেকে বেরিয়ে আসে এবং তার গাড়ি থামিয়ে দেয়। একটা গাড়ি থেকে সাবাস বেরিয়ে এসে জেলালের গাড়িতে উঠে বসে কথা বলে তার সাথে। জেলালকে জানায় যখন তার সুযোগ ছিল সে তাকে মারেনি, এবার সে তাকে মারবে। এত বছরের জীবনে সাবাসের এটাই মনে আছে তার অসুস্থতা এবং তাকে নিয়ে যারা হার্ম করতে চেয়েছিল। জেলাল তাকে জানায় তার মতো ব্লাডলেস লোকেরা কখনোই এত সহজ মৃত্যু কামনা করতে পারে না, আর তার জেলালকে মারার কোনো ক্ষমতাই নেই। তোরে সাবাস জানায় সে তাকে মারতে তো আসেনি, সে তাকে পোড়াতে এসেছে। সাবাস গাড়ি থেকে বেরিয়ে জিজ্ঞেস করে তার কোনো কি শেষ ইচ্ছে আছে। জেলাল বলে এটা শেষ নয়, সে খুব তাড়াতাড়ি দেখতে পাবে এটা। পর সাবাসের লোকেরা জেলালের গাড়িতে পেট্রোল ছেটাতে থাকে। আর এদিকে দেখায় মাহুর হানিম পৌঁছে গেছে এয়ারপোর্টে। সে তার লাগেজ নিয়ে এয়ারপোর্টের ভেতরের দিকে যাচ্ছে। আর এদিকে সাবাস বড় লাইটার জ্বালিয়ে জেলালের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে তখনই একটা কালো গাড়ি উপস্থিত হয় আর সুয়াদ এসে সাবাসকে বলে আর একবার দেখা উচিত। জানে সুয়াদকে সে জীবনের সব থেকে ভালো একটা মোমেন্ট পাচ্ছে এই মুহূর্তে। সুয়াদ কি চাইছে সেই গাড়ির ভেতরে যেতে, পুড়তে। ওর সাবাস মাথা ঘুরিয়ে পেছন ফিরেই দেখে অবাক হয় এবং যেই কালো গাড়িটা এসছে সেই গাড়ির দিকে যায় এবং তার ভেতর উঠে পড়ে বসে অবাক হয়। সেই গাড়ির ভেতরে এসছে, সে তার দিকে একটু তাকায়। বাকি সব গাড়ি সেখান থেকে চলে গেলে সুয়াদ একটি অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে মারাশলির গাড়ির উপর ছড়িয়ে দেয়, আগুন নিভিয়ে দেয়। তারপর সেও সেখান থেকে চলে যায়। ওর
মারাশলি একটা অন্য গাড়িতে উঠে এয়ারপোর্টের দিকে যেতে থাকে এবং মাহুর অপেক্ষা করতে থাকে এয়ারপোর্টের ওয়েটিং রুমে তার ফ্লাইটের জন্য। এয়ারপোর্টে পৌঁছলে চেকিং এর জন্য প্রথমে তাকে থামানো হয়। সে পাস করতে গেলে হঠাৎ বাজার বেজে ওঠে। চেকিং এর লোক চেক করে কিছু না পেয়ে ছেড়ে দেয়। বিলাল এয়ারপোর্টের ভেতর দিয়ে দৌড়ে এক পর্যায়ে ঠিকই পৌঁছে যায় মাহুরের কাছে সে ফ্লাইটে ওঠার আগে। মাহুরকে জানায় সে ভাবলো সে হয়তো চলেই গেছে সেখান থেকে। মাহুর উত্তরে জানতে চায় সে কিভাবে এখানে এলো আর কেই বা তাকে বলেছে। মাহুর জেলালের কাছে জানতে চায় সে কি এখানে তাকে না যাবার কথা বলতে এসছে। উত্তরে জেলাল বলে হ্যাঁ এরকমই কিছু। মাহুর তাকে জানায় তার থাকার কোনো কারণ নেই কিন্তু যাওয়ার হাজারটা কারণ আছে। মাহুর জেলালকে জানায় তার আশেপাশে এমন কেউ নেই যে তাকে বিশ্বাস করতে পারে, তাই সে চলে যাচ্ছে। উত্তরে জেলাল জানায় সে কি তাকে বিশ্বাস করে না কোনোভাবে। মাহুর জানায় সে বলতে পারবে না সে আর কোনোভাবেই জেলালকে বিশ্বাস করে কিনা। জেলাল তাকে জানায় সে যা করেছে যাতে মাহুর কোনোভাবে হার্ট না হয়। মাহুর বলে সে একেবারেই বৃথা চেষ্টা করেছে, আলটিমেটলি সে অকৃতকার্য হয়েইছে। মাহুর জানায় সে এখান থেকে চলে যেতে চাইছে কারণ সে একা থেকে সব ভুলতে চায়। জেলাল বলে মানুষ যখন একা থাকে সে কখনোই কিছু ভোলে না। জানায় সে যদি থেকে যায় তাহলে কি হবে। উত্তরে জেলাল বলে তাকে আর কেউ কখনো হার্ম করতে পারবে না, সে কথা দিতে পারে। জেলাল জানায় সে ভরসা করতে পারে জেলালের ওপর। তাকে জানায় সে যদি চায় সে জেলালকে ভরসা করুক তাহলে তাকে একটা সিক্রেট বলতে হবে যেটা কেউ আর জানে না, মাহুরই জানবে সেই বিষয়ে। জেলাল তাকে জানায় তার কোনো সিক্রেট নেই আর মাহুরের কাছে জানতে চায় তার সিক্রেট কি। মাহুর জানায় এটা আর কোনোভাবেই এখানে ম্যাটার করে না। সে অনুভব করেছে জেলালের কোনো সিক্রেট আছে, পরক্ষণেই মনে হয়েছে সেটার থেকে সে অনেক দূরে। মাহুরকে ফিরিয়ে নিয়ে যেতে গেলে তাকে একটা সিক্রেট বলতেই হবে। মাহুর ঘুরে চলে যেতে গেলে জেলাল তাকে থামিয়ে বলে আর একটা সিক্রেট আছে। মাহুর জানতে চায় সেটা কি। উত্তরে জেলাল বলে সে তার সাথে প্রণয় অনুভব করছে। ওর সাথে সাথে জেলালকে জড়িয়ে ধরে। জেলাল আস্তে করে মাহুরকে বলে সে কি কিছু বলবে না। ও জেলালকে গুড বাই জেলাল বলে সেখান থেকে চলে যায়। বোর্ডিং পাস নিয়ে সে ফ্লাইটে উঠে পড়ে। সে কোনোভাবেই পেছন ফিরে তাকায় না বা থামেও না। এর পরের দৃশ্য আবার দেখানো হয় পুলিশ কাস্টাডিতে জেলাল। পুলিশের লোকেরা জেলালকে জানায় তার অপারেশনের প্রথম দিকের বিষয়গুলো মনে আছে কি তাদের। জেলাল জানায় হ্যাঁ তাদের মনে আছে। ল্যাপটপ চালিয়ে তাদের কার্যকলাপের দৃশ্য দেখাতে থাকে জেলালকে। অতীতের দৃশ্যে দেখায় মারাশলিকে অতীতে পুলিশের লোকেরা জিজ্ঞেস করে যে সে কি তৈরি প্রবেশ করার জন্য তাদের বাড়িতে। মারাশলি জানায় সে একেবারেই প্রস্তুত। পুলিশের লোক জানায় যে মারাশলিকে প্রথমে টুরেল পরিবারে প্রবেশ করতে হবে, জানতে হবে সেই দিনের কনসার্টের অ্যাটাকের সাথে তারা জড়িত কিনা। পুলিশ অফিসার মারাশলিকে জিজ্ঞেস করে সে কি ভেবেছে কিভাবে তাদের বাড়িতে। মাহুরের একটি ছবি নিয়ে কিছু না বলেই দেখায় যে এইভাবে সে প্রবেশ করবে টুরেলদের পরিবারে, অর্থাৎ মাহুরকে হাতিয়ার করে। পুলিশ অফিসার জেলালকে জানায় যে প্রণয়ের খালা খুবই মারাত্মক, তাকে সাবধানে থাকতে হবে। সম্মতি জানিয়ে জেলাল মাথা নাড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।